হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ, তোমাদের সবাইকে স্বাগত জানাই GoG8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে কৃষি ঋণ সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। প্রথমেই আমরা জানব কৃষি ঋণ সম্পর্কে। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের দেশের অধিকাংশ কৃষকই অত্যন্ত দরিদ্র। তাদের অনেকের কাছেই সফলভাবে কৃষি কাজ পরিচালনা করার মতো পর্যাপ্ত অর্থ থাকে না, তাই তারা ঋণ গ্রহণ করতে বাধ্য হয়। কৃষি কাজের বিভিন্ন ধরনের ব্যয় নির্বাহের জন্য কৃষকরা যে ঋণ গ্রহণ করে তাকেই কৃষি ঋণ বলা হয়। শুধুমাত্র চাষের জন্য জমি থাকলেই উৎপাদন করা যায় না। উৎপাদনের জন্য আরও বিভিন্ন উপকরণের প্রয়োজন হয়, যেমন লাঙল, গরু, যন্ত্রপাতি, বীজ, সার, কীটনাশক, ঔষধ ইত্যাদি। বেশিরভাগ কৃষক অর্থনৈতিকভাবে অসচ্ছল হওয়ায় এ সমস্ত উপকরণ ক্রয় করতে পারে না। তখন তারা এগুলো ক্রয় করার জন্য বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে থাকে। অর্থনীতির পরিভাষায় তাই আমরা বলতে পারি, কৃষির আনুষঙ্গিক উপকরণ ক্রয় এবং অন্যান্য উৎপাদন ব্যয় নির্বাহের জন্য কৃষকেরা যেই ঋণ গ্রহণ করে তাকেই কৃষি ঋণ বা এগ্রিকালচারাল ক্রেডিট বলা হয়। বন্ধুরা, আমরা এইবার জেনে নেব এই কৃষি ঋণের শ্রেণীবিভাগ সম্পর্কে। বন্ধুরা, চলো দেখে নিই কৃষি ঋণের এই শ্রেণীবিভাগগুলো। আমাদের দেশের কৃষকরা উৎপাদনের উপকরণ ক্রয় করা ছাড়াও আরও বিভিন্ন কারণে ঋণ গ্রহণ করতে বাধ্য হয়, যেমন কৃষি জমির রক্ষণাবেক্ষণ, উৎপাদিত ফসলের বাজারজাতকরণ ইত্যাদি। কৃষকের ঋণ গ্রহণের প্রয়োজন এবং উদ্দেশ্য অনুযায়ী কৃষি ঋণকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। সেগুলো হলো উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি ঋণের শ্রেণীবিভাগ, সময়ের ভিত্তিতে কৃষি ঋণের শ্রেণীবিভাগ এবং জামিনের ভিত্তিতে কৃষি ঋণের শ্রেণীবিভাগ। চলো এখন এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই জানব উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি ঋণের শ্রেণীবিভাগ সম্পর্কে। বন্ধুরা, প্রথমে আমরা জানব এই উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি ঋণকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। কৃষক কি উদ্দেশ্যে ঋণ গ্রহণ করছে তার উপর ভিত্তি করে কৃষি ঋণকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। সেগুলো হলো উৎপাদনশীল ঋণ, ভোগ্য ঋণ এবং অনুৎপাদনশীল ঋণ। বন্ধুরা, প্রথমত উৎপাদনশীল ঋণ। যে ঋণ প্রত্যক্ষভাবে কৃষির উৎপাদনশীলতাকে প্রভাবিত করে তাকেই উৎপাদনশীল ঋণ বলা হয়, যেমন বীজ, সার, কীটনাশক, ঔষধ, গরু, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি ইত্যাদি কেনার জন্য যে ঋণ নেওয়া হয় সেটাই হলো উৎপাদনশীল ঋণ, কারণ এসব উপকরণগুলো কৃষির উৎপাদনশীলতা অনেকাংশে নির্ভর করে। এগুলো ছাড়াও সেচ ব্যবস্থার উন্নয়ন, কৃষি শ্রমিকের মজুরি প্রদান, জমির স্থায়ী উন্নয়ন ইত্যাদি কাজের জন্য নেওয়া ঋণও উৎপাদনশীল ঋণের অন্তর্ভুক্ত। কৃষি উৎপাদনের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার জন্য এ ধরনের ঋণের প্রয়োজন হয়। সাধারণত প্রাতিষ্ঠানিক উৎস থেকেই এই ধরনের ঋণ পাওয়া যায়। দ্বিতীয়ত, ভোগ্য ঋণ। গ্রামের অধিকাংশ প্রান্তিক এবং ভূমিহীন কৃষকদের আর্থিক অবস্থা অত্যন্ত অসচ্ছল হওয়ায় এক মৌসুমের ফসল দ্বারা তাদের পক্ষে পুরো বছরের ভরণ পোষণ সংগ্রহ করা সম্ভব হয় না। এছাড়াও বন্যা, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদি কারণে ফসলহানি ঘটে, যার ফলে কৃষকরা তাদের দৈনন্দিন বিভিন্ন প্রয়োজন মিটিয়ে বেঁচে থাকার জন্য ঋণ গ্রহণ করতে বাধ্য হয়। এই ধরনের ঋণকে বলা হয় ভোগ্য ঋণ। প্রাতিষ্ঠানিক উৎস থেকে এই ধরনের ঋণ পাওয়া যায় না। সাধারণত গ্রাম্য মহাজন, শাহুকার, ভূস্বামীর বা ধনী ব্যক্তিদের নিকট থেকে উচ্চ সুদের হারে এই ঋণ সংগ্রহ করতে হয়। তৃতীয়ত,
অনুৎপাদনশীল ঋণ। কৃষকরা কখনো কখনো বিভিন্ন ধরনের অনুৎপাদনশীল কার্যক্রমের জন্য ঋণ নিয়ে থাকে, যেমন কৃষি জমি সংক্রান্ত মামলা মোকদ্দমা, সন্তানদের বিয়ে শাদী, ধর্মীয় অনুষ্ঠান পালন ইত্যাদি। যেহেতু এই কাজগুলো অনুৎপাদনশীল, তাই এসব ঋণও গ্রাম্য মহাজন এবং ধনী ব্যক্তিদের নিকট থেকে সংগ্রহ করতে হয়। বন্ধুরা, এরপরে জানব সময়ের ভিত্তিতে কৃষি ঋণের শ্রেণীবিভাগ। বন্ধুরা, সময়ের ভিত্তিতে কৃষি ঋণকে যে কয়টি ভাগে ভাগ করা হয়, চলো সেগুলো জেনে নিই। কৃষকরা কতটুকু সময়ের জন্য ঋণ গ্রহণ করছে তার উপর ভিত্তি করে কৃষি ঋণকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো স্বল্পকালীন ঋণ, মধ্যকালীন ঋণ এবং দীর্ঘকালীন ঋণ। চলো এখন এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত, স্বল্পকালীন ঋণ। যেসব কৃষি ঋণ অত্যন্ত স্বল্প সময়ের জন্য নেওয়া হয় সেগুলোকে বলা হয় স্বল্পকালীন ঋণ। এই ঋণগুলোর নেওয়ার পর তা ফেরত দেওয়ার সময়সীমা সাধারণত 15 মাস বা তার চেয়েও কম সময় থাকে। সাধারণত বীজ, সার, কীটনাশক, ঔষধ, গরু মহিষের জন্য খামার ইত্যাদি ক্রয় করার জন্য বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে কৃষকেরা এ সকল ঋণ সংগ্রহ করে থাকে। দ্বিতীয়ত, মধ্যকালীন ঋণ। মধ্যম সময়ের জন্য যেসব কৃষি ঋণ নেওয়া হয় সেগুলোকে বলা হয় মধ্যকালীন ঋণ। এই ঋণগুলো নেওয়ার পর তা ফেরত দেওয়ার সময়সীমা সাধারণত 15 মাস থেকে 5 বছর পর্যন্ত হতে পারে। গরু মহিষ কেনা, কৃষিকাজের বিভিন্ন ক্ষুদ্র যন্ত্রপাতি মেরামত এবং ক্রয় ইত্যাদি কাজের জন্য কৃষকরা মধ্যকালীন ঋণ গ্রহণ করে থাকে। এ ধরনের ঋণের উৎস হল গ্রাম্য মহাজন, আত্মীয় স্বজন, সমবায় সমিতি এবং প্রাতিষ্ঠানিক ব্যাংক ব্যবস্থা। তৃতীয়ত, দীর্ঘকালীন ঋণ। কৃষি ব্যবস্থায় দীর্ঘমেয়াদী উন্নয়ন আনার জন্য প্রয়োজন হয় দীর্ঘকালীন ঋণের। এই ঋণগুলো নেওয়ার পর তা ফেরত দেওয়ার সময়সীমা সাধারণত 5 বছরের বেশি হয়ে থাকে। জমির স্থায়ী উন্নয়ন, নলকূপ বসানো, ট্রাক্টর ক্রয়, কৃষিকাজের ভারী যন্ত্রপাতি ক্রয়, পুরনো ঋণ পরিশোধ ইত্যাদি কাজের জন্য এই ধরনের ঋণ নেওয়া হয়। বিভিন্ন বাণিজ্যিক এবং বিশেষায়িত ব্যাংকের নিকট থেকে কৃষকেরা এই ধরনের ঋণ সংগ্রহ করে থাকে। বন্ধুরা, এরপরে রয়েছে জামিনের ভিত্তিতে কৃষি ঋণ। জামিনের ভিত্তিতে কৃষি ঋণগুলোকে যে কয়েকটি ভাগে ভাগ করা যায় সেগুলো সম্পর্কে আমরা জানব। বন্ধুরা, জামিনের ধরনের উপর ভিত্তি করে কৃষি ঋণকে আবার আরও 3 ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো জমি বন্ধকি ঋণ, অতিরিক্ত ঋণ এবং ব্যক্তিগত ঋণ। চলো এখন এগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক। প্রথমত, জমি বন্ধকি ঋণ। গ্রামের দরিদ্র কৃষকরা অনেক সময় ঋণ নেওয়ার জন্য নিজেদের জমি বন্ধক রাখতে বাধ্য হয়। কৃষকরা তাদের জমি বন্ধক রেখে বিভিন্ন ধরনের অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে যে ঋণ গ্রহণ করে তাকে বলা হয় জমি বন্ধকি ঋণ। দ্বিতীয়ত, অতিরিক্ত ঋণ। অনেক সময় পূর্বের নেওয়া ঋণ পরিশোধ করার জন্য কৃষকরা নতুন করে ঋণ গ্রহণ করতে বাধ্য হয়। আগের নেওয়া ঋণ পরিশোধ করার জন্য কৃষকরা তাদের অস্থাবর সম্পত্তির অতিরিক্ত ঋণ গ্রহণ করে থাকে। এই ধরনের ঋণ পরিশোধে কৃষকদের শ্রমের গুরুত্ব অনেক বেশি। তৃতীয়ত, ব্যক্তিগত ঋণ। কৃষকরা তাদের বিভিন্ন ব্যক্তিগত এবং পারিবারিক প্রয়োজনে অনেক সময় নিজেদের কাছে থাকা মূল্যবান কোনো সম্পদ বন্ধক রেখে তার বিনিময়ে ঋণ গ্রহণ করে থাকে। এগুলোকে বলা হয় ব্যক্তিগত ঋণ। সাধারণত স্বর্ণের গয়না বা মূল্যবান আসবাবপত্রের বিনিময়ে এই ধরনের ঋণ সংগ্রহ করা হয়। বন্ধুরা, এগুলো ছাড়াও আরও বেশ কিছু কারণে কৃষকরা ঋণ নিয়ে থাকে, যেমন প্রাকৃতিক দুর্যোগ, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি কারণেও কৃষকরা ঋণ গ্রহণ করতে বাধ্য হয়। বন্ধুরা, এই পর্যায়ে আমরা জানব প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে। সুনামি, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষকদের বাড়িঘর, ফসল, গবাদি পশু ইত্যাদির প্রচুর ক্ষতি সাধন হয়ে থাকে, যার ফলে
অভাবের সম্মুখীন হয়ে তারা ঋণ গ্রহণ করতে বাধ্য হয়। এরপরে রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি। কৃষকদের আয়ের তুলনায় বাজারে দ্রব্যমূল্য কয়েক গুণ বৃদ্ধি পেলে তাদের ক্রয় ক্ষমতা অনেক কমে যায়, যার ফলে সংসার চালানো এবং পরিবারের সদস্যদের ভরণ পোষণ করা অসম্ভব হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে অনেক কৃষক বাধ্য হয়ে ঋণ গ্রহণ করে। এরপরে রয়েছে ব্যক্তিগত এজেন্সির ঋণ। কিছু কিছু কৃষি ঋণ রয়েছে যেগুলো বিভিন্ন ধরনের ব্যক্তিগত এজেন্সির নিকট থেকে পাওয়া যায়। সাধারণত ধনী ব্যবসায়ী, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে কৃষকেরা এই ধরনের ঋণ সংগ্রহ করে থাকে। তবে এই ঋণগুলো বেশিরভাগই শোষণমূলক হয়। এই আলোচনা থেকে বোঝা যায় যে গ্রামের দরিদ্র এবং প্রান্তিক কৃষকরা কৃষির উন্নয়নের পাশাপাশি বিভিন্ন ধরনের পারিবারিক এবং সামাজিক প্রয়োজন মেটানোর জন্য কৃষি ঋণ গ্রহণ করে থাকে। তাই আমরা বলতে পারি যে কৃষির উন্নয়নের জন্য কৃষি ঋণ একটি অত্যাবশ্যক বিষয়। বন্ধুরা, আজকে তাহলে আমরা কৃষি ঋণের বিভিন্ন শ্রেণী বিভাগ সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম। আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং GoG8 সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। কৃষিকাজের বিভিন্ন ধরনের ব্যয় নির্বাহের জন্য কৃষকরা যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলা হয়। কৃষি ঋণকে উদ্দেশ্য, সময় এবং জামিনের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়েছে। উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি ঋণকে উৎপাদনশীল, ভোগ্য এবং অনুৎপাদনশীল ঋণ এই 3 ভাগে ভাগ করা যায়। সময়ের ভিত্তিতে কৃষি ঋণকে স্বল্পকালীন, মধ্যকালীন এবং দীর্ঘকালীন ঋণ এই 3 ভাগে ভাগ করা যায়। জামিনের ভিত্তিতে কৃষি ঋণকে জমি বন্ধকি ঋণ, অতিরিক্ত ঋণ এবং ব্যক্তিগত ঋণ এই 3 ভাগে ভাগ করা যায়। এগুলো ছাড়াও প্রাকৃতিক দুর্যোগ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি ইত্যাদি কারণে কৃষকরা ঋণ গ্রহণ করতে বাধ্য হয়।